আজকের প্রসঙ্গ জনাব আশরাফুল আমিন। তো জনাব আশরাফুল আমিন, আপনাকেই বলছি, অতি সম্প্রতি আপনার মাধ্যমে আমরা একটি উদ্যোগ দেখেছি, যেটার নাম আপনি দিয়েছেন বৈষম্যহীন কর্মসংস্থানে প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ। তো আপনার এই পদক্ষেপকে বা আপনার এই উদ্যোগকে ব্যক্তিগতভাবে আমি সাধুবাদ জানাই। সাধুবাদ এই জন্য যে এই কর্মসূচির মাধ্যমে বিনিয়োগকারীদেরকে রিঅর্গানাইজ করার একটা উদ্যোগ আপনি নিয়েছেন, এটা ভালো। তো এই জন্যই মূলত আপনাকে ধন্যবাদ। তো এই কার্যক্রম রিলেটেড বিষয়ে আমি কিছু বিষয়ে আলোচনা করব আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, যে বিষয়গুলো মনে হয় আপনার এই কর্মসূচিকে আরো গতিশীল করবে। তো আমি সেই আলোচনায় যাচ্ছি। যাওয়ার আগে আমি 2012 ক্রাইসিস পরবর্তী এই 24 এক যুগের একটা সামারাইজ ফরম্যাট একটু শেয়ার করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন 2012 পর আপনার ডেস্টিনির যেই ডিস্ট্রিবিউটর প্যানেলটা, এই টোটাল ডিস্ট্রিবিউটর প্যানেলের যে চেইন অফ কমান্ড, এটা কিন্তু এখন আর একটা প্ল্যাটফর্মে নেই। কীরকম? যেমন দেখেন, আপনার ডেস্টিনি যখন ক্রাইসিসে পড়ল, তারপর 12 সালে থেকে শুরু করে এই 24 সাল, এই বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এবং এই প্ল্যাটফর্ম যদি আপনি ভাগ করেন, মোটা দাগে মূলত এই টোটাল ডিস্ট্রিবিউটরদের এই বিশাল যে জনগোষ্ঠী 45 লক্ষের, এরা মূলত এখন মোটা দাগে দুটো ক্যাটাগরির মধ্যে পড়ে। একটা ক্যাটাগরি হচ্ছে যারা অ্যাক্টিভ, আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা ইনঅ্যাক্টিভ। যেমন গত এক যুগের ইভ্যালুয়েশন যদি আপনি করেন, আপনি দেখবেন যে 12 থেকে 24 এই এক যুগে মোটা দাগে হয়তোবা 40 থেকে 50 হাজার ব্যক্তি কম বেশি বিভিন্নভাবে বিভিন্ন সময় ডেস্টিনির সাথে টাচে ছিল বা আছে। আর এই যে বাকি 44,50,000 এই যে সিংহভাগ ব্যক্তি, তারা কিন্তু প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন না। তো সরাসরি কোনো ডিস্ট্রিবিউটরকে প্রতিষ্ঠানের সাথে থাকতে হবে এটা বাধ্যতামূলক না, এবং কোনো ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের সাথে লেগে থাকতে বাধ্য নন। অতএব ওনাদেরকে আমরা যে অপরাধী বলছি বিষয়টা তাও কিন্তু না। জাস্ট ডিস্ট্রিবিউটরদের টোটাল প্যানেলটাকে সামারাইজ করার জন্য দুটো গ্রুপ আমরা বিভাজন করেছি। তো আপনি বৈষম্যহীন কর্মসংস্থানে প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ নামে যেই পদক্ষেপ শুরু করেছেন, যেহেতু আপনি একজন শেয়ার হোল্ডার এবং যেহেতু আপনি একজন মালিক পক্ষের লোক এবং দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেছেন, যার কারণে আপনার এই অর্গানাইজিং অ্যাক্টিভিটিসে কিন্তু সিনিয়র ব্যক্তিরা ইনভলভ হচ্ছেন। যেমন ধরেন, শেয়ার হোল্ডারদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকার কারণে ওনারা ইনভলভ হচ্ছেন, ডায়মন্ডরা ইনভলভ হচ্ছেন, তারপর সিনিয়র পিএইচডিরা ইনভলভ হচ্ছেন। তো মজার ব্যাপার, এটা অপ্রিয় হলেও সত্য, 2012 পর সিনিয়র লেভেলের ব্যক্তি যারা, তারা কিন্তু আসলে সরাসরি প্রতিষ্ঠানের সাথে এরকম সম্পৃক্ত ছিলেন না। এটা অবশ্য দোষেরও কিছু না, আমি আগেই বলেছি। আর প্রতিষ্ঠানের সাথে মূলত ডেসপারেটলি অ্যাক্টিভ হয়ে কাজ করেছে তৃণমূলের ডিস্ট্রিবিউটররা, যারা ধরেন রুট লেভেল, জিরো লেভেল, ফার্স্ট লেভেল বা সাইকেল হোল্ডার বা এক্সিকিউটিভ, এবং কিছু পিএইচডি এবং হাতে গোনা 2-1 জন ডায়মন্ড। তার মানে
12-র পর থেকে 24 এই এক যুগে বেসিক্যালি তৃণমূলের ব্যক্তিরাই, তৃণমূলের ডিস্ট্রিবিউটররাই বেশিরভাগ প্রতিষ্ঠানের সাথে লেগেছিলেন, আর সিনিয়র লেভেলের ব্যক্তিরা প্রায় বেশিরভাগই কিন্তু ইনঅ্যাক্টিভ ছিলেন। তো ওই প্যানেলের ব্যক্তিগুলোই কিন্তু এখন আপনার এই আহ্বানে সাড়া দিচ্ছেন, এটা একটা ভালো দিক। তার মানে আপনার এই আহ্বানে যারা সিনিয়র লেভেলে আছেন ওনারা কিন্তু সাড়া দিচ্ছেন। বিপরীতে আরেকটা প্যানেল যেটা আছে, এই বিগত এক যুগে যারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে সংগঠিত হয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছে, ওনারা কিন্তু এই জায়গায় একটু আনইজি ফিল করছেন। কীরকম? যেমন স্বাভাবিকভাবেই আপনি জনাব আশরাফুল আমিন একজন সংগঠক হিসেবে আপনি বিষয়গুলো বুঝবেন। যেমন ধরেন বিগত এক যুগ যেই ব্যক্তিটি প্রতিষ্ঠানের সাথে লেগে ছিল বা লেগে আছে, উনি কিন্তু স্বাভাবিকভাবেই যিনি এক যুগ ছিলেন না তার কমান্ড মানবে না কিন্তু, বা তার লিডারশিপে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাহলে উনি স্বাচ্ছন্দ্য বোধ করবে কার সাথে? এই এক যুগে ওনার সাথে যারা লেগেছিলেন তাদের সাথে। তার মানে আপনি আপনার বর্তমান উদ্যোগ দিয়ে যারা ইনঅ্যাক্টিভ একটা বিশাল প্যানেল ছিলেন তাদেরকে অ্যাক্টিভ করছেন, ওয়েল, কিন্তু এক যুগ ধরে যারা লেগেছিল তাদেরকে অ্যাক্টিভ করতে গেলে আপনার কিন্তু ওই সংগঠনগুলো লাগবে। আমি জাস্ট একটা উদাহরণ দিই। যেমন আপনি জেলায় জেলায় বিভিন্নভাবে একটা কোঅর্ডিনেশন করছেন এবং আমি যতদূর জানতে পেরেছি গণস্বাক্ষর কর্মসূচির একটা উদ্যোগ হাতে নিচ্ছেন, যেমন ডেস্টিনি মুক্তির স্মারকলিপি, এই জাতীয় কিছু বিষয় নিয়ে হয়তো আপনি কাজ করছেন। দেন যতদূর আমি জেনেছি যে বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছেন রাষ্ট্রীয় অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের সাথে হয়তো আপনারা লিয়াজো করবেন। তো যেহেতু অন্তর্বর্তী সরকারের সাথে লিয়াজো করবেন, সেই অন্তর্বর্তী সরকারের একটা উদাহরণ দিই। দেখেন, ধরেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, ধরেন তৌহিদ হোসেন, যিনি পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে আছেন। তো দেখেন, এই তৌহিদ হোসেনের সাথে ছাত্র সমাজের কেউ মিশতে কি স্বাচ্ছন্দ্য বোধ করবে? করবে না, ওনারা সিনিয়র। কিন্তু ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে যে দুজন উপদেষ্টা হয়েছেন, যেমন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, এই দুইজনের সাথে কিন্তু ছাত্র সমাজ মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। ঠিক একইভাবে গত এক যুগ ধরে যেই ব্যক্তিগুলো বা যারা প্রতিষ্ঠানের সাথে লেগেছিলেন বা আছেন, ওনারা কিন্তু সিনিয়র কেউ এখন অ্যাক্টিভ হলে ওনার সাথে মিশতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে না। বিষয়টা এমন না যে তার সাথে সম্পর্ক খারাপ, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে একটু দূরে থাকার প্রভাব। তাহলে যিনি গত এক যুগ ধরে লেগেছিলেন, উনি আরেকজন এক যুগ ধরে লেগে থাকা ব্যক্তির সাথে মিশতেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আবার যিনি এক যুগ ধরে লেগেছিলেন না, উনি আবার আরেকজন লেগে না থাকা ব্যক্তির সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তাহলে মোটা দাগে যে বিষয়টা বোঝা যাচ্ছে যে আপনার এই প্যানেলে এই মুহূর্তে বেশিরভাগ যারা এঙ্গেজ হচ্ছেন, ওনারা কিন্তু গত এক যুগে প্রতিষ্ঠানের সাথে লেগেছিলেন না। তো এই ব্যক্তিগুলো একজন আরেকজনের সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সিনিয়র যারা। আবার এই এক যুগে যারা অ্যাক্টিভভাবে লেগেছিলেন তাদেরকেও কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। বিশেষ করে গত এক যুগে যারা অর্থ, শ্রম, মেধা, সময় দিয়ে সহযোগিতা করেছে প্রতিষ্ঠানকে, তাদের এই সমস্ত কিছুর যথাযথ মূল্যায়নও কিন্তু আপনাকে করতে হবে মালিক পক্ষের একজন হিসেবে। তো সেই হিসেবে আপনি যদি একটু হিসাব করে দেখেন, এই প্যানেলটাকে অ্যাক্টিভ করতে গেলে বা গত এক যুগ ধরে যারা লেগেছিলেন তাদের জনশক্তিটাকে আপনার পক্ষে নিতে গেলে অবশ্যই ওই সংগঠনগুলোকে আপনার লাগবে। যেমন ধরেন, এই পর্যন্ত কোষেয়ারের টাকা কে কতভাবে দিয়েছে, এগুলো যিনি ছিলেন না গত এক যুগ, উনি কিন্তু জানবেন না। তাহলে এই জন্য এই যে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু, ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন, বিল ডেস্টিনি, সেঞ্চুরি প্লাস, গো ডায়মন্ড, এই যে বিভিন্ন সংগঠন বা ডিডাফ, এই সংগঠনগুলোর মাধ্যমে যারা গত এক যুগে প্রায় 8-10 হাজার ব্যক্তি অ্যাক্টিভভাবে কাজ করেছেন, তারা আপনার সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করলেও নতুন যারা আসছেন তাদের সাথে মিশতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাহলে সেই ক্ষেত্রে এই ব্যক্তিদেরকে, গত এক যুগ ধরে লেগে থাকা ব্যক্তিদেরকে আপনার ফরম্যাটের ভিতরে নিয়ে আসার জন্য অবশ্যই সংগঠনগুলো আপনার লাগবে।
অতএব মানে আপনার অবস্থা হচ্ছে অনেকটা এই যে প্রফেসর ইউনুসের মতো ভূমিকা যদি আপনি পালন করতে পারেন, তাহলেই আপনার পক্ষে এই উদ্যোগটা বাস্তবায়ন করা সম্ভব যেটা আপনি হাতে নিচ্ছেন। যেমন ডক্টর ইউনুস দেখেন, উনি কিন্তু সবাইকেই ডাকছেন, বামপন্থীদেরকেও উনি ডাকছেন, জামাতকেও উনি ডাকছেন, বিএনপিকেও উনি ডাকছেন, ভিপি নূরকেও উনি ডাকছেন, সবাইকেই কিন্তু উনি ডাকছেন। তো ঠিক একই রকমভাবে আপনি যদি অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের কার্যক্রমটাকে গোছালো করার ক্ষেত্রে যে উদ্যোগ হাতে নিয়েছেন, এটা যদি আপনি সাকসেসফুল করতে যান, তাহলে আপনার দুইটা প্যানেলেরই কিন্তু ফোকাস রাখতে হবে। যারা ইনঅ্যাক্টিভ ছিল তাদেরকেও অ্যাক্টিভ করতে হবে, আপনিই পারবেন এটা। আর যারা ইনঅ্যাক্টিভ না, যারা টানা অ্যাক্টিভ ছিল গত এক যুগ ধরে, তাদেরকে অ্যাক্টিভ করতে গেলে কিন্তু আপনার ওই 6টা সংগঠন লাগবে, তাদেরকে আপনার সাথে নিতে গেলে। আদারওয়াইজ আপনি কিন্তু এটার পুরোপুরি সফলতা ভোগ করতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে এই ব্যানারগুলোর সহযোগিতা আমি মনে করি আপনার নেওয়া উচিত, এবং আশা করি আপনি সেই পদক্ষেপও নেবেন। এখন আসি পরের আলোচনায়। এখন যারা আসছেন, ওনারা গত এক যুগের ক্লাস না করার কারণে ওনাদের কিন্তু অনেকগুলো বিষয় পুরোপুরি জানা না থাকায় অনেক ক্ষেত্রে ওনাদের সিদ্ধান্ত কিন্তু ভুল হতে পারে। এই সিদ্ধান্তগুলো অবশ্য আপনার ক্ষেত্রে ভুল না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আপনি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি প্রতিষ্ঠানের সাথে সবসময় ছিলেন বা আছেন, এবং দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানের সাথে আপনি ওতপ্রোতভাবে লেগে থাকার কারণে এবং পাশাপাশি রফিকুল আমিনের ভাতিজা হওয়ার কারণে কোম্পানির ইন্টারনাল অনেকগুলো বিষয় আপনার নখদর্পণে বিধায় অনেকগুলো ডিসিশন আপনার সঠিক হবে। তো সেইটাকে চূড়ান্ত রূপ দিতে গেলে এই গত এক যুগ ধরে যারা লেগেছিলেন তাদেরকে আপনার বেশি প্রয়োজন হবে, কারণ এরা আপনাকে আরো বেশি সহযোগিতা করতে পারবে। কারণ এই নারী নক্ষত্র আপনি যতটুকু জানেন, এই ব্যানারের যারা কাজ করেছেন গত এক যুগে তারাও কিন্তু কম বেশি জানে। অতএব তাদেরকেও কিন্তু আপনি ফেলে দিয়ে কাজটা করতে পারবেন না, সবাইকে আপনার লাগবে। আর আরেকটা বিষয়, যেটা গত এক যুগ ধরে যারা লেগেছিলেন প্রতিষ্ঠানের সাথে, তাদের কিন্তু একটা চেইন অফ কমান্ড ডেভেলপ হয়ে গেছে। ওই চেইন অফ কমান্ড ব্রেক করে তো তাদেরকে অন্যভাবে অ্যাক্টিভ করা যাবে না, আর এই চেইন অফ কমান্ড হচ্ছে ওই সংগঠনগুলো। আশা করি আপনি এ ব্যাপারেও যথাযথ উদ্যোগ নেবেন। এবার সেই ডেস্টিনি মুক্তির স্মারকলিপির ব্যাপারে, ডেস্টিনি মুক্তির স্মারকলিপির ব্যাপারে আপনারা একটা উদ্যোগ নিতে যাচ্ছেন হয়তোবা মালিক পক্ষের মুক্তির জন্য, এটা ভালো, আমি সাধুবাদ জানাই। কিন্তু একটা জিনিস দেখেন, গত 15 বছর এই যে বিএনপি এই খালেদার মুক্তির জন্য আন্দোলন করলো, খালেদার মুক্তি অনেক কিছুই তারা করলো, কিন্তু দেখেন খালেদার মুক্তি কিন্তু হয় নাই। কিন্তু হাসিনা যখন পলাইছে, দেখেন খালেদার মুক্তি কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। তো আমাদের শীর্ষ কর্মকর্তাদের মুক্তির দিকে মনোযোগ দিচ্ছেন, ভালো কথা। প্রতিষ্ঠানের কার্যক্রমটাকে স্বাভাবিক করার জন্য যদি উদ্যোগটা প্যারালালি দুটোই একসাথে করেন, প্রতিষ্ঠান চালু যদি হয়ে যায় এবং প্রতিষ্ঠানের কার্যক্রম যদি একটা দৃশ্যমান সক্রিয় পর্যায়ে আসে, মালিক পক্ষের মুক্তি তো এমনিই হয়ে যায়। অতএব শুধু স্মারকলিপি এবং শীর্ষ কর্মকর্তাদের মুক্তির দিকে ফোকাস না করে পাশাপাশি এই কার্যক্রমটাকে আরও পরিশীলিত করার ক্ষেত্রে বর্তমান বোর্ডকেও আমি মনে করি আপনার সহযোগিতা করা উচিত, এবং আশা করি আপনি করছেন বা করবেন। তো এই ক্ষেত্রে আরও যারা যারা আপনার সাথে আছেন, যেমন আপনি একটা সময় কোঅর্ডিনেটর হিসেবে ছিলেন, ডেস্টিনি গ্রুপের চিফ কোঅর্ডিনেটর, সেই সূত্রে শেয়ার হোল্ডারদের সাথে আপনার একটা ভালো সমন্বয় আছে, ডায়মন্ডদের সাথে আপনার একটা ভালো সমন্বয় আছে, মালিক পক্ষের আরও অনেকের সাথে আপনার একটা ভালো সমন্বয় আছে, এবং আপনি একজন দক্ষ সংগঠক, এতে কোনো সন্দেহ নাই। এবং আপনি রফিকুল আমিনের ভাতিজা এটা হলেও আমরা আপনাকে নিরপেক্ষ একজন নেতৃত্বের অধিকারী ব্যক্তি হিসেবেই বিশ্বাস করতে চাই, এবং আমরা বিশ্বাস করি আপনি আমাদের এই বিশ্বাসের মর্যাদা রেখেছেন এবং রাখবেন। তো সেই ক্ষেত্রে এই আমাদের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নতুন বোর্ডকেও আশা করি আপনি সহযোগিতা করবেন শীর্ষ কর্মকর্তাদের মুক্তির পদক্ষেপ নেওয়ার পাশাপাশি। এটা আমাদের আশাবাদ আপনার প্রতি। তো আশা করি আপনি যথাযথ উদ্যোগ নেবেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নিরপেক্ষ ভূমিকা রাখবেন, আমরা আপনার প্রতি এই আশাবাদী ব্যক্ত করছি। তো আপনার প্রতি আলোচনা এতটুকুই, ধন্যবাদ। আপনার সাথে আমরা যদি কখনো পরবর্তীতে আবারও কোনো আলোচনার প্রয়োজন পড়ে, আমরা অবশ্যই
আলোচনা করব। তো জনাব আশরাফুল আমিন, আপনি যে উদ্যোগ নিয়েছেন বৈষম্যহীন কর্মসংস্থানে প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, আপনার এই কর্মসূচি সফল হোক আমরা এই প্রত্যাশা করছি এবং প্রতিষ্ঠানের স্বার্থে আপনার যে কোনো ইতিবাচক পদক্ষেপে অবশ্যই বিনিয়োগকারী হিসেবে আমরা আপনাকে সমর্থন জানাই এবং অবশ্যই সহযোগিতাও আমরা করব। আমরা এতটুকু প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। তবে অবশ্যই সেটা প্রতিষ্ঠান কেন্দ্রিক হতে হবে, ব্যক্তি কেন্দ্রিক যেন না হয়, এই আশাবাদ আপনার প্রতি আমাদের। এবার আসি সংগঠনে যারা আছেন তাদের প্রতি। দেখেন, আশরাফুল আমিন যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটা অবশ্যই একটা ইফেক্টিভ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল করার ক্ষেত্রে। অনেকেই সাড়া দিচ্ছেন, আমি দেখেছি যেটা। তো আপনারাও যারা ব্যানারের বিভিন্ন দায়িত্বে আছেন, যেমন সোশ্যাল মিডিয়া ফোরাম, ব্লু, গ্রিন, ডিডাফ, বিল ডেস্টিনি বা গো ডায়মন্ড বা সেঞ্চুরি প্লাস, যে সংগঠনে আপনারা যারা আছেন, আমি মনে করি আপনাদেরও একটু স্বপ্রণোদিত হয়ে আশরাফুল আমিনের সাথে যোগাযোগ করাটা মনে হয় উচিত। সেক্ষেত্রে যেটা হবে, উভয়ের কোঅর্ডিনেশনটা কিন্তু একত্রিত হলে কাজটা আরও গতিশীল হবে। যেমন অনেক সময় এরকম হয় যে সিনিয়রিটি জুনিয়রিটি দুইটা অ্যাডজাস্ট করতে যেয়ে কিছু একটা বিড়ম্বনার একটা পর্যায় তৈরি হয়। তো এই বিড়ম্বনাটা কেটে যাবে যদি ব্যানারের পক্ষ থেকে আপনারা আশরাফুল আমিনকে নক করেন, এবং আশা করি আপনারা নক করলে আশরাফুল আমিন আপনাদেরকে ফিরিয়ে দেবেন না এবং একত্রিত হয়ে কাজ করার ক্ষেত্রে উনিও আপনাদের আবেদনে সাড়া দিবেন বলে আমি বিশ্বাস করি। আর যেহেতু আশরাফুল আমিন এই প্রতিষ্ঠানের একজন মালিক এবং একজন শেয়ার হোল্ডারও বটে, এবং একই সাথে প্রতিষ্ঠানের অনেকগুলো বিষয় খুব কাছ থেকে উনি দেখেছেন এবং ওনার নলেজে অনেকগুলো বিষয় আছে, সেই ক্ষেত্রে যারা ব্যানারে আছেন, আপনারা আপনাদের যে কোশেয়ারের টাকা, আপনাদের যেই শ্রম, সময়, মেধা, অর্থগত এক যুগের, এটা যথাযথভাবে ক্লেম করে আদায় করে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি আশরাফুল আমিন একজন গুরুত্বপূর্ণ পার্সন, এবং ওনাকে দিয়ে আপনারা আপনাদের দাবি দাওয়া বা আপনাদের শ্রম, সময়, মেধা, অর্থের যথাযথ মূল্যায়ন আদায় করে নিতে পারবেন। বিকজ অফ উনি একজন শেয়ার হোল্ডার, পাশাপাশি প্লাস পয়েন্ট যেটা, যাকে আপনারা টাকা দিয়েছিলেন রফিকুল আমিন, উনি সেই রফিকুল আমিনের ভাতিজা। তো পারিবারিক এবং ব্যবসায়িক দুটো দিক থেকেই আশরাফুল আমিনের পক্ষে আপনাদের এই অর্থের সঠিক মূল্যায়নটা এই গ্রুপ থেকে আদায় করে নেওয়া। মেবি নেটওয়ার্কের প্রবলেম ছিল। এনিওয়ে, যেটা বলছিলাম যে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আপনারা যারা কাজ করছেন, আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে মূল্যায়নের জন্য আশরাফুল আমিনের সাথে যোগাযোগ করেন এবং বিষয়গুলো উত্থাপন করেন, সেক্ষেত্রে এই বৈষম্যহীন কর্মসংস্থানে প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ এই প্রোগ্রামের সাথে আপনারা যুগপতভাবে মার্চ করতে পারেন। আলাদা মানে সবাই যে এক হয়ে যেতে হবে তা না, যার যার ব্যানার নিয়েই আপনারা যুগপতভাবে এই কার্যক্রমের সাথে যদি অ্যাডজাস্ট হন, আমার মনে হয় ভালো হবে বিষয়গুলো। তো আরেকটা বিষয় যেটা, যে মালিক পক্ষের সাথে কোঅর্ডিনেশন করার ক্ষেত্রে আপনারা বোর্ডের সাথে সমন্বয় এতদিন যদি করেন না করে থেকে থাকেন, বাট আমি বলবো এখন সমন্বয় করা উচিত। পাশাপাশি আশরাফুল আমিন যেহেতু এগিয়ে এসেছেন, ওনার সাথেও আপনাদের সমন্বয় করা উচিত। মানে 6টি ব্যানারে গত এক যুগে যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এটাই বলছি যে শুধু রফিকুল আমিনের সাথে কোঅর্ডিনেশন করলে আপনাদের দাবি এবং আপনাদের অর্থের সঠিক মূল্যায়ন এখন আপনারা আর করতে পারবেন না। আপনাদেরকে রফিকুল আমিনের সাথেও কোঅর্ডিনেশন করতে হবে, আশরাফুল আমিনের সাথেও কোঅর্ডিনেশন করতে হবে, বর্তমান বোর্ডের সাথেও কোঅর্ডিনেশন করতে হবে। সোজা কথা, মালিক পক্ষের সকলের সাথেই যথাযথ কোঅর্ডিনেশন আপনাদের করতে হবে। তাহলেই গত এক যুগে যে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, তার সঠিক মূল্যায়নটা করে নিতে পারবেন। তো আশা করি ব্যানারের দায়িত্বশীল যারা আছেন, বিভিন্ন সংগঠনের যারা, আপনারা যথাযথ উদ্যোগ নেবেন এটির ব্যাপারে। এই ছিল সংগঠনের প্রতি আহ্বান। এবার আসি মাল্টিপারপাসের একটা ইস্যুতে। মাল্টিপারপাস নিয়ে অনেকেই চিন্তিত বা অনেকেই ভাবছেন যে মাল্টিপারপাসের কি হবে, বা মাল্টিপারপাস বিলুপ্ত হয়ে গেল কিনা, বা আদালত রায় দিয়েছে কিনা। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু কারণ নেই। আমি গত লাইভেও বলেছিলাম আপনাদেরকে যে অলরেডি আমাদের গত মাল্টিপারপাসের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রীয়ভাবে একটা অন্তর্বর্তী কমিটি করে দেওয়া হয়েছে 7 সদস্য বিশিষ্ট,
এবং তাদের কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানের স্বার্থকে সঠিকভাবে উদ্ধার করে নেয়া। এখন এইখানে আমাদের ডেস্টিনি ডিস্ট্রিবিউটর লেভেল থেকে বা মানে বিনিয়োগকারীদের পক্ষ থেকে 3 জন আছেন। আমাদের গত এক যুগে যারা শ্রম, সময়, মেধা, অর্থ দিয়েছেন এরকম 3 জন আছেন এবং তাদের কার্যক্রমকে আমরা ইতিবাচক হিসেবেই দেখছি এবং তাদেরকে আমরা গত এক যুগে নিরপেক্ষভাবেই কাজ করতে দেখেছি। অতএব আমরা আশাবাদী। আর রাষ্ট্রের যে বাকি 4 জন সমবায় অধিদপ্তরে তাদের সাথে সমন্বয় করে অবশ্যই বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য যা যা করা দরকার ওনারা অবশ্যই তা করবেন আমরা বিশ্বাস করি। এবং আমরা যতদূর জানতে পেরেছি গত 14 তারিখ যে দায়িত্ব হস্তান্তরের কথা ছিল সেটা হয়নি, এটা আজকে হওয়ার কথা। তো আশা করি আজকে হয়তো বা হয়ে গেছে এতক্ষণে বা হবে। তো সেই ক্ষেত্রে নতুন যেই মাল্টিপারপাসের অন্তর্বর্তীকালীন যেই কমিটি, আশা করি ওনারা এই প্রতিষ্ঠানটাকে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্যই যা যা করা দরকার এই প্রতিষ্ঠানের জন্য ওনারা তাই করবেন। অতএব এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আর ট্রি প্ল্যান্টেশন, মাল্টিপারপাস বা অন্যান্য যে প্রতিষ্ঠান যাই বলেন না কেন, এখন আসলে সব কিছুই ঘুরে ফিরে আসলে ওই একই ব্যক্তিরাই সমন্বয় করছেন বিধায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সবার সহযোগিতা করতে হবে। যেমন খুব বেশি ভেদাভেদের এখন আসলে আমাদের এখন আর প্রয়োজন নেই। যেমন ধরেন যিনি ট্রি প্ল্যান্টেশনের উনিই মাল্টিপারপাসের, যিনি মাল্টিপারপাসের উনি 2000 লিমিটেডের। আবার বৈষম্যহীন কর্মসংস্থান প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণে যারা কাজ করছেন ওনারাও ডেস্টিনির। সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু বলেন, গ্রিন বলেন, বিল ডেস্টিনি বা সংগঠনগুলো বলেন, ওনারাও ডেস্টিনির। মানে সকলেই এখন ডেস্টিনি। এখন এক পরিবার হয়ে যেতে হবে এবং কোনো ধরনের বিভেদ না রেখে একত্রিত হয়ে একটা জয়েন্ট ফোর্স হিসেবে কাজ করে আমাদের রেজাল্ট বের করে নিয়ে আসতে হবে। আর যেহেতু এখন সরকারের পরিবর্তন হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, তাদের কাছ থেকে আমরা কোনো অ্যাডভান্স পাবো না, কোনো অ্যাডভান্টেজ পাবো না, এটা সত্য। ওনারা আইনি প্রক্রিয়াতেই কাজ করবেন, কোনো অ্যাডভান্টেজ পাবো না, এটা যেরকম সত্য। আবার অনেকগুলো কাজ আমরা ইনসাফের একটা সার্ভিস পাবো, এটাও সত্য। আর এই সকল কারণেই আমি বিশ্বাস করি যে জয়েন্টলি যদি এখন সবাই মিলে কাজ করে কোনো ভেদাভেদ না রেখে ভালো রেজাল্ট বের করে নিয়ে আসা সম্ভব হবে। অতএব চিন্তার কোনো কারণ নেই। একত্রিত হয়ে আমরা একসাথে কাজ করলে এখান থেকে ভালো রেজাল্ট আসলেই বের করে নিয়ে আসা সম্ভব। আর সর্বশেষ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান থাকবে যেটা, যে যেখানেই আছেন যখনই সুযোগ পান অবশ্যই সম্ভব হলে অফিস ঘুরে যাবেন। মানে যখন আপনি একটা প্রোগ্রাম দেখেন বা একটা লাইভ দেখেন, আপনি হয়তো বা অর্ধেক জানছেন, কিন্তু আপনি নিজের চোখে এসে যখন দেখে যাবেন তখন আপনার কাছে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে এবং আপনি আরও কনফিডেন্স পাবেন। তো অফিস, ডেস্টিনির অফিস চলছে, ডেস্টিনির অফিস খোলা, বোর্ডের কার্যক্রমও চলছে, পরিচালকরাও অ্যাক্টিভ আছেন, মামলার কার্যক্রমও চলছে, যারা ভেতরে আছেন শীর্ষ কর্মকর্তা তাদের মামলার কাজও চলছে। আবার বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটর লেভেল থেকে আমরা অনেকে কম বেশি লাইভ প্রোগ্রাম করে কিছু সহযোগিতা করার চেষ্টা করছি। তার উপর আবার এখন জনাব আশরাফুল আমিন নতুন উদ্যোগ নিয়েছেন। তার মানে সব কিছু মিলে সবাই কিন্তু এখন অ্যাক্টিভ হচ্ছে। অতএব দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজটা শুধু করে যেতে হবে। তো এই ছিল মূলত আজকের আলোচনা। আমি ডেস্টিনির পক্ষে যারাই কাজ করছেন প্রত্যেকের কাজের পূর্ণ সফলতা কামনা করছি এবং দুর্নীতিমুক্ত এবং সিন্ডিকেট মুক্ত এবং ব্যক্তিকেন্দ্রিক এই অন্ধ দলান্ধ দালালি মুক্ত একটা ফ্রেশ গণতান্ত্রিক ডেস্টিনি আমরা অচিরেই পাব। যেমনটা বাংলাদেশকে আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে এখন বর্তমান সরকারকে যেরকম কাজ করতে দেখছি, আমরা আশা করছি ডেস্টিনিও আর ব্যক্তিকেন্দ্রিক কোনো সিন্ডিকেটের জালে আবদ্ধ থাকবে না এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এবং ডিস্ট্রিবিউটর বান্ধব একটি ডেস্টিনি আগামীতে আমরা দেখতে পাবো। এই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নেক্সট লাইভে আমরা অতিথি রিলেটেড কিছু কাজ করছি। সামনে হয়তো বা আমরা আরও বেশ কিছু অতিথিদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো এবং ওনাদের মূল্যবান মতামত হয়তো বা আমরা শুনবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।